আপনারা আমাদের সাথে যারা যুক্ত হবেন, আমাদের রেসিপিটির মূল গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের লিঙ্ক দেওয়া হয়েছে। যারা যুক্ত হতে চান আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং আমাদের আজকের যে আলোচ্য বিষয়টুকু রয়েছে, যারা যুক্ত হচ্ছেন সকলকেই আমাদের রেসিপিটি ক্যারিয়ার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা লাইভ সেশনেও আছি। আমাদের এসিবিটির ফেসবুক গ্রুপ থেকে আপনারা লাইভ দেখতে পাবেন, প্লাস আমাদের যে লাইভ ক্লাসটি হয় আমরা সেখানেও আজকে আপনাদের সম্পূর্ণ নিয়ে লাইভ ক্লাসটি শুরু করেছি। তো আমাদের আলোচ্য বিষয় ছিল ভিডিএস এবং টিডিএস। তো আজকে আমরা ভিডিএস এবং টিডিএস কোন কোম্পানির জন্য কিভাবে রাখতে হবে, কেন রাখতে হবে, হিসাবটা আমরা আজকে শিখব এবং ভিডিএস টিডিএসের ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা আমরা শিখব। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভ সেশন শুরু হয়েছে। অনেকেই আমাদেরকে দেখছে। এখন আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন। আরও যারা যুক্ত হবেন সকলকেই একটু যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা যদি একটু বলতেন, লাইভেও শুনতে পাচ্ছেন কিনা। যারা লাইভ দেখছেন সকলের প্রতি অনুরোধ, আপনারা যারা লাইভ দেখছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা একটু বলবেন। জি, আমাদের সাথে আরও যুক্ত হচ্ছে, আমরা একটু সকলকেই যুক্ত করব। এছাড়া আমি যদি আপনাদেরকে একটু গ্রুপে আমাদের এই লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যুক্ত হওয়ার জন্য, সকলেই যুক্ত হতে পারেন। আমাদের লাইভ সেশন ক্লাস চলছে। আজকে আমরা বড় একটি ক্লাসের আয়োজন করেছি। আমাদের লাইভ সেশন হচ্ছে ক্লাস। আমাদের কথা কি লাইভে শোনা যাচ্ছে কিনা, আমরা একটু লাইভ যারা শুনছেন তাদের কাছ থেকে একটু জানতে চাই যে আমাদের এসিবিটির ফেসবুক গ্রুপে লাইভ চলছে, আপনারা কি আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন কিনা একটু যদি জানাবেন। আচ্ছা, তো যারা অংশগ্রহণ করছেন আমি সকলকেই এসিবিটি ক্যারিয়ার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং লাইভ সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লাইভ সেশন চলছে। আপনারা সকলেই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কোর্স করেছেন, ভ্যাট ট্যাক্সের উপরে কোর্স করেছেন, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিংয়ের উপরে কোর্স করেছেন। তারই ধারাবাহিকতায় অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার ভ্যাট এবং ট্যাক্সের কাজ করতে গিয়ে একটি বিষয় আমাদের সাথে সামনে এসে দাঁড়ায়, সেটি হচ্ছে ভিডিএস অ্যান্ড টিডিএস। আসলে ভিডিএস অ্যান্ড টিডিএস নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনার জন্য আমি ফুললি 1 ঘন্টা আপনাদের সাথে আলোচনা করব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিঙ্ক দিয়েছি, প্লাস আমাদের ফেসবুক লাইভ চলছে। যারা আপনারা আমাদের সাথে লাইভ সেশনে ভিডিএস অ্যান্ড টিডিএস নিয়ে যুক্ত আছেন সকলকেই আজকে আমরা ভিডিএস এবং টিডিএস সম্পর্কে পূর্ণ একটি আলোচনা করব। তো ভিডিএস এবং টিডিএস এই বিষয়টি আসলে কি, আসলে সংক্ষিপ্ত করে যদি আমরা বলি যে আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত আছি বা যে ব্যবসা প্রতিষ্ঠানের আমরা মালিক আছি, আমাদের প্রতিনিয়ত বিভিন্ন রকমের পণ্য ক্রয় এবং বিক্রয় করতে হয়। বিভিন্ন রকমের পণ্য ক্রয় এবং বিক্রয় করতে হয়। তো এই ক্রয় বিক্রয়ের সাথে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। যদি বলি কেমন, সেটি হচ্ছে আমরা যখন কোনো পণ্য ক্রয় করি, সেই পণ্য ক্রয় করার সাথে সাথে আমাকে পণ্যের মূল্যের সাথে সাথে সরকারি কর পরিশোধ করতে হয়। এই কর পরিশোধ কীভাবে হবে সেটি একটু জানার প্রয়োজন আমাদের। করটি হচ্ছে আমরা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করে থাকি, ক্রয়ের সাথে সাথে সরকারি কর পরিশোধ করতে হয়। এই করটি কেমন? এই করটি হচ্ছে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যদি একটু ধরি, সেটি হচ্ছে আমাকে পণ্য ক্রয়ের সাথে সাথে আমাকে ভ্যাট এবং ট্যাক্স দুটি জিনিসই পরিশোধ করতে হবে।
তার মানে আমি যে পণ্য ক্রয় করব সেই পণ্যের বিপরীতে আমাকে ভ্যাট এবং ট্যাক্স দিয়েই মালামাল ক্রয় করতে হবে। এবার আমরা যদি দেখি যে আমি যার কাছ থেকে পণ্যটি ক্রয় করতেছি তিনি আমাকে পণ্য দিয়েছে, পণ্যের একটা নির্ধারিত দাম তিনি নির্ণয়ন করেছে এবং তারপরে আমি যে পণ্যটি ক্রয় করেছি সেই ক্রয় থেকে সরকারি রাজস্ব আদায় করার কথা এবং আইন রয়েছে। তাই তিনি কি করবেন, তিনি তার পণ্যের দামের পরে যে তার পণ্যের দামের বিপরীতে যে তিনি আমার কাছ থেকে সরকারি যে কর সংগ্রহ করার প্রয়োজন সেই সংগ্রহ করে নিল, কারণ তার উপরে এই বিষয়টি ন্যস্ত রয়েছে, আইন অনুসারে তার উপরে বিষয়টি ন্যস্ত রয়েছে। সো আমি যখন পণ্য ক্রয় করতেছি আমাকে ওই যে ব্যক্তি বা যে ব্যবসায়ীর কাছ থেকে পণ্য ক্রয় করেছি তার ক্রয়ের সাথে সাথে সেই পণ্যের দামের সাথে সাথে আমাকেও কর পরিশোধ করতে হবে। তাহলে একজন ব্যক্তি যিনি বিক্রি করতেছেন তিনি কি করবেন, তিনি কর সংগ্রহ করবেন বা কর গ্রহণ করবেন, আর কর যিনি পণ্য ক্রয় করতেছেন তিনি কর প্রদান করবেন। এই বিষয়টি আমরা আসলে সকলেই অবগত আছি। তো এই বিষয়টি লক্ষ্য রেখেই আমাদের মূলত কাজ করতে হয়। তো এটার পরিপ্রেক্ষিতে আসলে বিডিএস এবং টিডিএস এর কথাটা কেন আসে, আমাদের এই বিষয়টি সবচেয়ে জানা জরুরি। দেখেন, আমি একটু আগে বললাম যে আমাদের কোনো পণ্য ক্রয় করার সঙ্গে সঙ্গে পণ্যের সাথে কর পরিশোধ করতে হয়। এই করটি দুই ধরনের, আমরা বললাম একটু আগে, সে একটি হচ্ছে ভ্যাট এবং একটি হচ্ছে ট্যাক্স। তো ভ্যাট এবং ট্যাক্সের এই বিষয়টির কথা মাথায় রেখেই আমাদের মূলত এই ভিডিএস এবং টিডিএসের কথা মাথায় আসে। আমি যখন ভ্যাট পরিশোধ করব, ট্যাক্স পরিশোধ করব, সেটি কে পাবে, সেটি যাবে সরকারি কোষাগারে। আসলে ভ্যাট এবং আমার ট্যাক্স যখন আমি পণ্য ক্রয় বিপরীতে পরিশোধ করতেছি, এটা মালিককে, এই ভ্যাট এবং ট্যাক্সের মালিককে, এই মালিক হচ্ছে সরকার, কারণ সরকারি কোষাগারে এই টাকাটা যাবে। তাই সরকারের যে টাকাটা আমি দিচ্ছি সেটি হচ্ছে আমার জন্য প্রদেয়। তার মানে ভ্যাট এবং ট্যাক্স একটি প্রদেয় কর, আমি প্রদেয় করতেছি। মাঝখানে বিষয়টি কার দ্বারা প্রদেয় করতেছি, এই বিষয়টি প্রশ্ন আসে যে আমি যার কাছ থেকে পণ্যটি ক্রয় করেছি তার মাধ্যমে প্রদেয় করতেছি। এটা হচ্ছে আমার জন্য ভ্যাট এবং ট্যাক্সের প্রদেয়র বিষয়। তো সরকার বা আমাদের ভ্যাট এবং ট্যাক্স আইনে একটি বিশেষ শ্রেণীর সুবিধা দিয়েছে, সেটি হচ্ছে যে আমাদের যারা এই ভ্যাট এবং ট্যাক্স প্রদান করবে তারা যদি উৎসেব কর্তনকারী বা কর্তনকারী সত্তা হয়ে থাকে, তাহলে তিনি যার মাধ্যমে ক্রয় করেছেন তার কাছে সরাসরি ভ্যাট এবং ট্যাক্সের টাকা তার মাধ্যমে প্রদান না করে নিজেই প্রদান করতে পারবেন। এটা কি বলা হচ্ছে, উৎসে কর্তনকারী সত্তা বা উৎসে কর্তনকারীর বিষয়। তাহলে এখন আমার ভ্যাট আমি যদি নিজেই জমা প্রদান করি তাহলে সেটি কি, আমি তো ভ্যাটই প্রদান করতেছি বা ট্যাক্সই প্রদান করতেছি। হ্যাঁ, কারণ এটি প্রদান করার মূল বিষয় হচ্ছে এটি চাবে কে, এটা আগে জানতে হবে। এটি চাবে কে, যিনি আপনার কাছে পণ্যটি বিক্রয় করেছেন তার দায়িত্ব হচ্ছে আপনার কাছ থেকে ভ্যাট এবং ট্যাক্সের টাকা আদায় করে নিয়ে সরকারি কোষাগারে প্রদান করা। তিনি আদায় করবেন আর আপনি প্রদেয় করবেন, মানে আপনি প্রদান করবেন। এই যে আদায় করলো, এই আদায় করার সময় তিনি সরকারের বিভিন্ন রেট অনুসারে, বিল অনুসারে ভ্যাট এবং ট্যাক্সের টাকা আপনার কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে প্রদান করবেন। তেমনি করে আপনিও যখন পরিশোধ করবেন, পরিশোধ করার সময় আপনিও সরকারি কোষাগারে আপনার ভ্যাট এবং ট্যাক্সের টাকা প্রদান করবেন।
তাহলে কিসের উপর করবেন? আপনি যে পণ্য বা সেবাটি ক্রয় করেছেন তার উপরেই আপনার যে রেট আছে, যে পার্সেন্টেজ আছে, সেটার উপরই আপনাকে ভ্যাট এবং ট্যাক্সের টাকা প্রদান করতে হবে। তো এই প্রদান করার জন্য আমাদেরকে একটি সত্তা হিসাবে কাউন্ট করা হয়েছে। এবার আমরা যদি বলি, কিছু কিছু সার্ভিস ব্যবসায় রয়েছেন এবং আমাদের দেশের মালিকানা হিসাবে এক মালিকানা, অংশীদারি, লিমিটেড বা পাবলিক লিমিটেড, আমাদের দেশে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাই। এছাড়াও সরকারি কিছু মন্ত্রণালয়, সরকারি কিছু দপ্তর এবং অধিদপ্তর, স্থানীয় সরকার, তারপরে এছাড়াও আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠান, কিছু ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, এদের উপরে সরকার কী বলা হয়েছে যে পণ্য ক্রয় করার সময় তিনি যে বিলের টাকা পরিশোধ করবেন, সেই পরিশোধিত বিলের সাথে তিনি যে ভ্যাট এবং ট্যাক্সের টাকা পরিশোধ করবেন, সরাসরি যার কাছ থেকে ক্রয় করেছে তাকে পরিশোধ না করে সরকারি কোষাগারে প্রদান করতে পারবে। তাহলে আমাদের আগে বুঝতে হবে ব্যবসায়ের মালিকানা এবং ব্যবসায়ের উৎসকর্তনকারী সত্তা। এই উৎসকর্তনকারী সত্তা তিনি কি করেন? তিনি বিল পরিশোধের সময় এই ভ্যাটের এবং ট্যাক্সের টাকা কী করেন? কেটে রেখে। কিভাবে কেটে রাখবে? যখন একটা বিল হয়, বিলের যিনি টাকা প্রাপ্য হন, তিনি যার কাছে বিক্রি করেছেন তার কাছ থেকে নেওয়ার সময় টোটাল টাকা ক্যালকুলেশন করে প্রদান করে থাকেন একটি বিল। এই বিলে তার টোটাল টাকার পরিমাণ থাকে। এই টোটাল টাকা থেকেই ভ্যাট এবং ট্যাক্সের টাকা উল্লেখ করা থাকে। এই উল্লেখিত টাকা যিনি প্রদান করবেন তিনি কেটে রেখে সরকারি কোষাগারে প্রদান করবেন। এই যে কেটে রাখার ক্ষমতা, এটাই হচ্ছে উৎসকর্তনকারী সত্তার বিষয়। এই সত্তা অনুসারে তিনি এই ভ্যাটের টাকা এবং ট্যাক্সের টাকা যে কেটে রাখলো, এইটারই যিনি কেটে রাখলো তিনি ভ্যাট হিসেবে যদিও প্রদান করেছেন, ট্যাক্স হিসেবে প্রদান করেছেন, এই অন্যের বিল বিল থেকে যে কেটে রাখার ক্ষমতার কারণে তাকে বলা হচ্ছে, ভ্যাটের এগেনিস্টে বলা হচ্ছে তিনি ভিডিএসের টাকা কেটে রেখেছে এবং টিডিএসের টাকা কেটে রেখেছে। এই যে কেটে রেখে তিনি জমা করে দিলেন, যার কাছ থেকে এই ভ্যাটের টাকা এবং ট্যাক্সের টাকা কেটে রাখলেন, তিনি যখনই পুরা বিল আদায় করবেন তখন যিনি কেটে রেখেছেন তার দায়িত্ব হচ্ছে এই ভ্যাটের এবং ট্যাক্সের এগেনিস্টে তাকে ডকুমেন্ট প্রদান করে দেওয়া। এই ডকুমেন্টস প্রদান করার এই বিষয়টি হচ্ছে ভিডিএস এবং টিডিএস। কারণ যিনি বিক্রি করেছেন তার দায়িত্ব হচ্ছে তার মাধ্যমেই যেন ভ্যাটটা প্রদান করা হয়। এজন্যই যিনি বিক্রি করেছেন তিনি যখন বিক্রির সাথে ভ্যাট এবং ট্যাক্সের টাকা পেলেন না, তখন তাকে প্রমাণ করতে হবে যে আমি ভ্যাটের টাকা এবং ট্যাক্সের টাকা যা বিক্রির এগেনিস্টে আদায় করেছি। আর এই আদায় করার বিষয়টার কারণ হচ্ছে যিনি ক্রয় করেছিলেন তিনি তো কেটে রেখেছে। এখন তাকে বোঝানোর, সরকারকে বোঝানোর জন্য বা সরকারি নীতি ফলো করার জন্য বা আইন ফলো করার জন্য বিক্রেতাকে বলতে হচ্ছে আমার বিল থেকে উৎসকর্তন করে রেখেছে। আর এই উৎসকর্তন করার কারণে যিনি কেটে করে রেখেছেন তিনি তাকে একটা প্রমাণপত্র পেশ করবে। সেই পেশ করার ডকুমেন্টসের নামই হচ্ছে ভিডিএস এবং টিডিএস। আমরা কি সকলে বুঝতে পেরেছি? আমার আলোচনা যতটা বোঝানোর চেষ্টা করেছি, আপনারা কি একটু বুঝেছেন? জি, কে বুঝেছেন আমাকে একটু বলবেন। সুমন চন্দ্র দাদা, আপনি কি বুঝতে পেরেছেন আমাদের এই আলোচনাটুকু? সূত্রধর দাদা, আচ্ছা, জি, আমি যে আলোচনাটুকু করেছি, রুস্তম আলী ভাই আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তানজিলাল আপু আপনি কি বুঝতে পেরেছেন যে আমি যে আলোচনাটুকু করলাম যে কার জন্য উৎসকর্তনকারী ভিডিএস টিডিএস হচ্ছে আর কিনি সংগ্রহ করতেছেন, কখন ভিডিএস টিডিএস বলা হচ্ছে, ক্রয় এবং বিক্রেতা দুইজনই কখন ভিডিএস এবং টিডিএস হিসেবে বিষয়টি তাদের বিলের সাথে বা তাদের পেমেন্টের সাথে এই বিষয়টি বলা হচ্ছে। বুঝতে পেরেছেন কি? আচ্ছা, আশা করি আপনারা এখন সবাই জি জি বুঝতে পারছি। ওকে জি বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ।
তো আমরা একটু ছোট করে এই ভিটিএস এবং টিডিএস এই বিষয়ে আরও একটু আলোচনা করব, যে আমরা আসলে কতগুলো বিষয়ের উপরে ভিটিএস এবং টিডিএস কর্তন করতে পারি। আমরা যদি উৎস কর্তনকারী সত্তা হই তাহলে কিভাবে ভিটিএস এবং টিডিএস কর্তন করব। জি দেখেন, আমাদের ট্যাক্সের 2023-এর আইন অনুসারে আমরা যদি একটু দেখি, যে আমাদের বলা হচ্ছে 86 থেকে 86 সেশন 86 থেকে আমাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে উৎস কর্তনের কথা বলা হচ্ছে। 86 থেকে কত পর্যন্ত? 139। এই যে সেশনগুলো আছে, ট্যাক্স সেশন বা ধারা, এই সেশনে আমাদেরকে উৎস কর্তন বিষয় সম্পর্কে বলা হচ্ছে। এর ভিতরে ভ্যাটের জন্য আমাদের বিভিন্ন উৎস কর্তন বিষয় রয়েছে, আমরা সেটা শিখব। ট্যাক্সের জন্য শিখব। ভ্যাটের জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে আমি যে পণ্যটি বা সেবাটি ক্রয় করেছি এটি কি পণ্য নাকি সেবা। প্রথম হচ্ছে যে আমি পণ্যের ভিতরে যদি যাই তাহলে এটা কি আমি উপকরণ পণ্য ক্রয় করেছি নাকি আমি ভোগ্য পণ্য ক্রয় করেছি। কারণ আমরা যদি চিন্তা করি যে একজন ব্যবসায়ীরও ভোগ্য পণ্য আছে। যেমন অফিসের প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান যে সকল পণ্য বা সেবা ক্রয় করে থাকে সেটাই কিন্তু মূলত বোঝা হচ্ছে যে ভোগ্য পণ্য বা সেবা। এই ভোগ্য পণ্য বা সেবার উপরে আমরা উৎস কর্তন করার জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমি আমার যে পণ্যটি আছে সেই পণ্যের উপরে আমার ভ্যাট এবং ট্যাক্সের পার্সেন্টেজ কত আছে। তাহলে আমরা যদি একটু সংক্ষিপ্তভাবে বলি, আমাদের ভ্যাট আইনে 43টি সার্ভিসের উপরে ভিডিএস কর্তন করার বিষয় রয়েছে। এছাড়া আমাদের অন্যান্য যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্যের উপর আমাদেরকে বিভিন্ন রকমের পার্সেন্টেজ, সেটা হচ্ছে প্রথম তফসিল থেকে অব্যাহতিপ্রাপ্ত, দ্বিতীয় তফসিলে এসডি যুক্ত, তৃতীয় তফসিল হচ্ছে ভ্যাট। এই ভ্যাটের পার্সেন্টেজ এছাড়া আদর্শ হারেও উৎস কর্তন করার বিধান রয়েছে। আমাদের ভ্যাটের বিভিন্ন এসআরও আছে। এই এসআরওর ভিতরে আমরা যদি একটু ছোট করে বলি, 240 নম্বর এসআরও, 136 নম্বর এসআরও এবং 163 নম্বর এসআরও দ্বারা বিভিন্ন বিষয়ের উপরে আমাদেরকে বিভিন্ন রকমের পার্সেন্টেজ প্রদান করা আছে। এই পার্সেন্টেজ অনুসারে অবশ্যই আমাদের পণ্যের উপরে বা সেবার উপরে উৎস কর্তন করতে হবে। তাহলে আমরা বুঝে নিলাম যে আমাদের ভ্যাটের জন্য আমাদের 43টি সার্ভিস বাধ্যতামূলক। এছাড়াও আমাদের বিভিন্ন রকমের এছাড়াও আমাদের তফসিল অনুসারে যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ অনুসারে আমাদেরকে উৎস কর্তন করতে হবে। এবার আমি যদি রেয়াদি সুবিধা গ্রহণ করে থাকি, তার মানে আমি 15%-এ পণ্য বিক্রি করি, তা যার কাছে বিক্রি করছে তিনি যদি উৎস কর্তনকারী হন, বা আমি যদি কোনো পণ্য ক্রয় করি, আমাকে যিনি পণ্য বিক্রি করেছেন তিনি যদি আমাকে 15% হারে ভ্যাটের চালান প্রদান করে থাকে, তাহলে বুঝে নিতে হবে তিনি আদর্শ হার মেনটেন করেন এবং রেয়াদি সুবিধা গ্রহণকারী একটি প্রতিষ্ঠান। তাহলে তার বিল থেকে আশা করি আমরা ভ্যাটের টাকা উৎস কর্তন করব না। যদি একান্ত আমরা কোনো বিলের সাথে 6.3 চালান না পাই, তাহলে ওই প্রতিষ্ঠানের উপরে যে পার্সেন্টেজ থাকুক না কেন আমরা আদর্শ হারে উৎস কর্তন করব। আমি কি বিষয়টি বোঝাতে পেরেছি আপনাদের? আমি ভ্যাটের জন্য আলোচনা করতেছি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে সার্ভিসের জন্য আমাদের 43টি সার্ভিসের কথা বলেছি, এই 43টি সার্ভিসের জন্য আমাদেরকে উৎস কর্তন করতে হবে। আমি একটু যদি আপনাদেরকে সেই বিষয়টি দেখাই যে উৎস কর্তনের জন্য বর্তমান 23-এর আইন কি বলছে। আপনারা আমার ডিসপ্লে কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা। তো আমি আপনাদেরকে একটু সেই বিষয়টি আলোচনা করার জন্য সর্বপ্রথম আজকে আপনাদের সাথে একটু ভিডিএস এবং টিডিএস নিয়ে একটু পূর্ণ আলোচনা করার জন্যই মূলত আমার আপনাদের এখানে আসা।
এটা হচ্ছে আমাদের 23-24 অর্থ আইন অনুসারে যে আমাদের প্রতিষ্ঠানের উপরে কোন কোন সার্ভিস নিলে তার উপরে আমাদের ভ্যাট এবং ট্যাক্সের পার্সেন্টেজ কী হবে। হ্যাঁ, তো দেখেন আমি আপনাদেরকে এই লিস্টটা অবশ্যই দিয়ে দিয়েছি এবং আপনারা আরও পাবেন, যাদের প্রয়োজন আছে তারা আমাকে নক করবেন, সেটি অনলাইনেও যারা দেখছেন তারাও আমাকে নক করতে পারেন এবং যারা অফলাইনে আছেন। দেখেন আমাদের দেশের বর্তমানে সার্ভিস অনুসারে ভ্যাটের এখানে গুণে দেখবেন আপনারা 43টি সার্ভিস আছে। এই 43টি সার্ভিসের উপরে বিভিন্ন রকমের পার্সেন্টেজ রয়েছে। তার মানে আমরা যখন কোনো পণ্য ক্রয় করব বা সার্ভিস ক্রয় করব, তাহলে আমাকে অবশ্যই এই পার্সেন্টেজ দিয়েই সার্ভিস ক্রয় করতে হবে। আগে এই ধরনের বিষয় ছিল, এখন এই বিষয়গুলো একটু করা হয়েছে নতুন আইনে। হ্যাঁ, তো আমরা দেখি রেস্টুডেন্ট, এটা হচ্ছে রেস্টুডেন্ট, এটা হচ্ছে রেস্টুডেন্ট, এটা এটা হচ্ছে 15%, এটা 5%, এসি এবং নন এসি এটা হচ্ছে 15%। আচ্ছা, তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে দেখেন, আমরা যদি বলি যে একটা সার্ভিস আপনি নিয়েছেন, সার্ভিসটি হচ্ছে আপনার রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স। রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স আমরা দেখতে পাচ্ছেন? আপনাদের ভিতর থেকে কেউ দেখতে পাচ্ছেন কি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্সের একটা হেড, অ্যাকাউন্টসের এই বিষয়গুলো একটা করে হেড থাকে, এই বিষয়গুলো কিন্তু আর একটু জুম করবেন 100%, 80% মেবি হয়েছে। আচ্ছা 100% করেছি। রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স এটা আমাদের একটি সার্ভিস। এই সার্ভিস যদি আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিয়ে থাকি, এই সার্ভিসটি নিয়ে থাকি, তাহলে আমাদেরকে ভ্যাট আইনের 23-24 অনুসারে ভ্যাটের পার্সেন্টেজ 10% এবং আমাদের ট্যাক্সের পার্সেন্টেজ 5% হারে আমাদেরকে কি করতে হবে? উৎসকর্তন করতে হবে, ঠিক না? একজন আমাদের যারা আমাদের লাইনে যারা ক্লাস করতেন তাদের ভিতর থেকে একজন একটু আমাদের সাথে করেন যে দেখেন, আপনি যদি এই রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স সার্ভিসটি বাবদ কোনো ধরনের ব্যয় করে থাকেন, তাহলে আপনাকে যিনি বিলটি দিবেন, ধরেন আপনার একটি গাড়ি আছে, আপনার প্রতিষ্ঠানের একটি গাড়ি আছে, এটা প্রতিষ্ঠানের গাড়ি, প্রতিষ্ঠানের ব্যয় লোকজন আনা নেওয়া করা হয়, এটার জন্য আপনি একটা রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স বিল করলেন। আপনার একটা নষ্ট হয়েছে, একটা টায়ার নষ্ট হয়েছে, টায়ারের রিপেয়ারিং করছেন। এই যে রিপেয়ারিং করলেন, এই রিপেয়ারিংয়ের উপরে যে গ্যারেজ থেকে আপনি বিল করলেন, সেই বিলের থেকে যদি আপনার 6.3 দ্বারা আপনাকে ভ্যাটের চালান প্রদান করে থাকে, তার বিল থেকে আপনি কত পার্সেন্ট হারে ভ্যাট কাটবেন। দেখেন, তিনিও আপনাকে 6.3-র মাধ্যমে 10% ভ্যাটের চালান করবে, ঠিক আছে? এবং তিনি যখন বিল করবে, অবশ্যই ভ্যাটের বিল করার আগেই তাকে ট্যাক্স ক্যালকুলেশন করে নিতে হবে। ট্যাক্স ক্যালকুলেশন করে তার পণ্যের সাথে 5% ট্যাক্স যোগ করে যে পণ্য দাঁড়াবে সেইটা হচ্ছে বেস ভ্যালু। বেস ভ্যালুর উপরে আবার 10% ভ্যাট তিনি আদায় করার জন্য বলবেন। এভাবেই কিন্তু একটা প্রতিষ্ঠান কি করে? বিল করে থাকে। এই বিলের সাথে সাথে তাকে কী করতে হবে? আপনি যখন পরিশোধ করবেন, অবশ্যই আপনি এইটার থেকে 5% ট্যাক্স এবং 10% ভ্যাট উৎসকর্তন করবেন। বিষয়টা কি বুঝতে পেরেছি আমি? আচ্ছা, আমরা যদি একটা হিসাব করে দেখি, একটু ক্যালকুলেশন করে দেখি। কারণ যিনি বিল করেছেন তিনি আপনাকে এক্সক্লুডিং বিল করেছেন। কেমন বিল করেছেন? কি অবস্থা?
তিনি আপনাকে এক্সক্লুডিং বিল করেছে, কারণ তিনি তো টোটাল টাকা চাবে, ঠিক না? টোটাল টাকা চাবে না? জি স্যার। আচ্ছা, ধরেন তার উপরে ভ্যাট আছে 5% এবং ট্যাক্স আছে কত পার্সেন্ট? 10%। ওনার বিল হচ্ছে 5,000 টাকা। রিপেয়ারিং অ্যান্ড মেনটেনেন্স আমাদের বিলেরই কি, বিলটা কি? রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স। মেনটেনেন্স। আপনি রিপেয়ারিং মেনটেনেন্স উনি ওনার রিপেয়ারিং অ্যান্ড মেনটেনেন্সের জন্য বিল করেছে 5,000। এছাড়া উনি আপনার কাছে দাবি করেছেন, ট্যাক্স দাবি করেছেন 5% এবং ভ্যাট দাবি করেছেন 10%। এটা একটা রিপেয়ারিং বিলের মূল বিষয় না? জি ঠিক স্যার। আছে। আচ্ছা, মূল যদি বিষয় হয়, এখন আপনি দেখেন এই 5,000 টাকার সাথে তিনি কতটুক টাকা সরকারি টাকা চেয়েছেন, কতটুক সরকারি কর চেয়েছে, সরকারের কর জন্য তিনি দাবি করেছে আপনার কাছে। দেখেন, তিনি 5,000 টাকার সাথে যোগ করেছে 5% ট্যাক্স, তারপরে যোগ করেছেন 10% ভ্যাট, সব মিলিয়ে তিনি আপনার কাছে 5,700 কত টাকা চেয়েছে? কত টাকা চেয়েছে? 5,789 টাকা। 5,789 টাকা চেয়েছে। এই 5,789 টাকা উনি আপনার কাছে চেয়েছে। আপনি যখন বিল পরিশোধ করবেন তখন এই টাকাগুলো আপনি কেটে রাখবেন না? ভ্যাটের এবং ট্যাক্সের টাকা। জি স্যার। আচ্ছা, যদি 100% করি হয় এই স্যার, এই যে তাহলে যে কেটে রাখবো। এই যে যে ভ্যাটের টাকা, দেখেন উনি কিন্তু ওনার পণ্যের দাম আগে চেয়েছে যে আমাকে পণ্যের দাম দিতে হবে 5,000, তার সাথে আমাকে ভ্যাট এবং ট্যাক্স দিতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি যখন এটা কর্তন করবেন, দেখেন 5,789 টাকা আপনি আপনার বিল থেকে বুঝতে পেরেছেন কি? দেখেন 5,000 টাকা আসছে না? 59 এর উপরে চলে গেছে, তাহলে কি 5,000 টাকা আসছে না? জি স্যার। এটা যদি আমরা এইভাবে ই করে দিই 5,000 টাকা, দেখেন তো বুঝতে পারছেন কিনা? তাহলে আপনি যখন এই বিলটা পেয়েছেন 5,000 এত টাকা পেয়েছেন, তখন আপনি যখন কাটবেন তখন আপনি কিভাবে করবেন? আপনাকে তো উৎসেকর্তন করতে হবে, ঠিক না? তখন আপনি প্রথমে জি স্যার। প্রথমে যে টাকা বিল পেয়েছেন সেই টাকা থেকে আপনি ভ্যাটের টাকা কর্তন করবেন। আপনার আগে বুঝতে হবে যে আমি এই যে বিলটি পরিশোধ করতেছি আমার প্রতিষ্ঠানের কি ধরনের ব্যয় রয়েছে, এটা আমার প্রতিষ্ঠানের কি ধরনের ব্যয়। যদি এইটা আপনারা কেউ না বুঝতে পারেন তাহলে আপনারা কখনোই ভ্যাট এবং ট্যাক্সের যে কাজটা আছে এটা সম্পূর্ণভাবে করতে পারবেন না, এবং সেটার জন্যই আপনাদেরকে বারবার বাধা আসবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এই এই ক্ষেত্রে আপনারা সকলেই একটু মনে রাখবেন যে আপনার যে বিলটি পরিশোধ করতেছেন সেটি কি জাতীয় বিল, সেটি কি জাতীয় বিল। আপনি কি রিপেয়ারিং মেনটেনেন্স এটা উল্লেখ আপনি মাথায় জানেন যে এটা রিপেয়ারিং মেনটেনেন্স, তাহলে রিপেয়ারিং মেনটেনেন্স কি সার্ভিস নাকি কোনো গুডস? এইটুকুলো সবচেয়ে বড় জিনিস। আপনি রিপেয়ারিং মেনটেনেন্স করার সময় আপনার চাকার টিউব নষ্ট হয়ে গেছে, একটা টিউব চেঞ্জ করছেন, তাহলে কি এটা কি পণ্য হবে নাকি সার্ভিস হবে? কেউ বলতে পারেন? পড়লে স্যার। কেন পণ্য হবে? পণ্য হবে না, এই পুরোটাই রিপেয়ারিংয়ের জন্য আপনার এই জিনিসটা লেগেছে, রিপেয়ারিংয়ের জন্যই এই জিনিসটা লেগেছে। তিনি যদি আপনাকে ওই টায়ারটা বিক্রি করে থাকে, যদি তিনি রিপেয়ারিং অ্যান্ড মেনটেনেন্স হিসেবে বিল না করে তাহলে সেটি গুডস হিসেবে হবে। আর তিনি যদি রিপেয়ারিং অ্যান্ড মেনটেনেন্সের একবারে কাজ করার জন্য তিনি যদি সার্ভিস এবং প্রোডাক্ট দুটো একসাথে বিল করে তাহলে বুঝতে হবে এটা সার্ভিস বাবদ ব্যয় হয়েছে। এরকম বিষয়টা মনে রাখতে হবে, এটা মাথায় রেখে রেখেই কিন্তু কাজ করতে হবে। এখন আপনি কিভাবে হেড করতেছেন এটাও আপনার কি করতে হবে, জানতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার, ধন্যবাদ। ওকে, এই এই যে বিষয়টি আপনাদের সাথে বোঝানোর জন্য এসেছি, আপনারা কতটুকু উপকৃত হলেন জানি না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। তো আমরা যদি আর একটু চেষ্টা করি
যে আমাদের এই যে ক্যালকুলেশন কিভাবে হয়, কিভাবে আসলে হয়। যিনি আপনাকে বিল করে, ধরেন তিনি আপনাকে বিল করেছে 5,000 টাকা, তিনি কত টাকা? 5,000 টাকা। এখন আপনার তিনি বলতেছেন যে আমি যে 5,000 টাকা বিল করেছি, এই 5,000 টাকার ভিতরে কি করা যাবে না, কোনো ধরনের ভ্যাট ট্যাক্স কাটা যাবে না। কিন্তু আপনি যে সার্ভিসটি নিলেন, এই সার্ভিসের জন্য আপনার উপরে ভ্যাট এবং কর্য নির্ধারণ রয়েছে। কারণ কি বলেন তো, ভ্যাট এবং ট্যাক্স প্রদান করে কে? যিনি সার্ভিসটি ক্রয় করে থাকে বা পণ্যটি ক্রয় করে থাকে, তিনি ভ্যাট এবং ট্যাক্স প্রদান করে থাকে। এইবার বলেন, 5,000 টাকায় পণ্যটা তিনি বিল করেছেন, তার বিল থেকে আপনি ভ্যাটের টাকা এবং ট্যাক্সের টাকা কাটতে পারলেন না। তিনি বললেন আমার বিল থেকে ভ্যাটের টাকা এবং ট্যাক্সের টাকা কাটা যাবে না। এরকম অহরহ বিল আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের প্রতিষ্ঠানের জন্য করে থাকি। তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে, আমি যে এই এক্সপেন্সেসটা করেছি, এই এক্সপেন্সেসের উপরে আমার জন্য নির্ধারিত কি অনুসারে, সার্ভিস কোড অনুসারে আমাকে ভ্যাট এবং ট্যাক্সের টাকা প্রদান করতে হবে। কাকে প্রদান করব? সরাসরি সরকারকে প্রদান করে দিব। এটাই হচ্ছে আমার জন্য ভিডিএস এবং টিডিএস। আমি কি বুঝাতে পেরেছি? 5,000 টাকা থেকে তিনি তো বিল আমাকে করেন নাই। তিনি কি আমাকে বিল করছেন যে আপনি আমাকে 5,798 টাকা দেবেন? তিনি বিল করেছেন আমাকে 5,000 টাকা দেবেন। কত টাকা? 5,000। 5,000। 5,000 টাকার করে আপনি যখন এই এক্সপেন্সেসটা দেখাইলেন, রিপেয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স, আপনি আপনার অ্যাকাউন্টস অনুসারে আপনার এই এক্সপেন্সেসটা দেখাইলেন, বা এই এক্সপেন্সেসের রিয়েলিটি হচ্ছে রিপেয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স। তখন আপনাকেই নিজের গাঠি থেকে এইটার সাথে আপনাকে অ্যাড করে ভ্যাট এবং ট্যাক্সের টাকা প্রদান করতে হবে ওই কোডের অনুসারে। তাহলে আমাদের দেখবেন প্রত্যেকটা পণ্য ক্রয়ের এগেনিস্টে আমরা যে হেড করতেছি, হেড অনুসারে আমাদের একটা সার্ভিস আছে, সার্ভিস হলে সার্ভিসের হেড আছে, প্রোডাক্ট হলে প্রোডাক্টের হেড আছে। এই প্রোডাক্ট এবং সার্ভিসের হেড অনুসারে আমাদেরকে কি করতে হবে? ভ্যাট এবং ট্যাক্সের টাকা প্রদান করতে হবে। এই যে প্রদান করে দিলাম, এটি হচ্ছে আমার জন্য ভিডিএস এবং টিডিএস। এবং আমি সঠিক পন্থায় একজনের কাছ থেকে বিল পেয়েছি, ওই বিল থেকে আমি ভ্যাট এবং ট্যাক্সের টাকা কর্তন করে রেখে আমি সরকারকে কোষাগারে জমা দিয়েছি। এটাই হচ্ছে, যে টাকা সরকারি কোষাগারে জমা দিলাম ভ্যাটের এগেনিস্টে এবং ট্যাক্সের এগেনিস্টে, সেটাই হচ্ছে আমাদের জন্য ভিডিএস এবং টিডিএস। এছাড়াও আমরা পূর্ণ আলোচনা যদি আপনারা আরও বেশি জানতে চান বা করতে চান, তা আমাদের এসিবিটি ক্যারিয়ার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে কন্টিনিউয়াসলি আমাদের ট্যাক্স অনুসারে ক্লাস চলছে বিভিন্ন ব্যাচের। আমাদের ইতিমধ্যে 5ম ব্যাচের অ্যাডভার্টাইজিং শুরু হয়েছে ট্যাক্সের জন্য, এবং 12তম ব্যাচের ক্লাস চলছে আমাদের ভ্যাটের জন্য। এটা ছাড়াও আমাদের ফিজিক্যালি ক্লাস শুরু হবে জুলাই থেকে 2য় ব্যাচের ভ্যাটের এবং ট্যাক্সের। এই ক্লাসগুলো যদি আপনারা করতে চান বা এবং ভ্যাট ট্যাক্স যদি শিখতে চান, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো এই বিষয়টি মাথায় রেখেই মূলত আজকে আপনাদের প্রতিষ্ঠানে যারা জব করেন সকলেরই এই ভ্যাট ট্যাক্সের এই বিষয়টা কাজ করতে যে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হন, সেটিরই একটি হিসাব আপনাদেরকে বোঝানোর জন্য এবং আপনাদেরকে শেখানোর জন্য আমি আজকের এই ফ্রি সেমিনারটি আপনাদের করালাম। আপনাদের জানি না উপকার হলো কি না, তবে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে একটি বিল থেকে কখন বুঝতে হবে যে আপনাকে ভিডিএস এবং টিডিএস কাটতে হবে, নাকি নিজেকেই অতিরিক্ত ভিডিএস এবং টিডিএস বিলের সাথে সরকারের কোষাগারে প্রদান করতে হবে। যদি আমি আমার ওই নির্ধারিত বিষয়ের উপরে ভিডিএস এবং টিডিএস থাকে, আমি যদি না কেটে রাখি বা আমি যদি নিজে প্রদান না করে দেই, তাহলে আমার জন্য আইনানুগ ব্যবস্থা কি রয়েছে এটি জানার জন্যই আসতে হবে আমাদের ক্লাসগুলোতে। আমরা কন্টিনিউয়াসলি যে কোর্সগুলো আপনাদের মাধ্যমে পরিচালনা করে থাকি, সেই কোর্সগুলোতে এগুলো বিষয় সম্পর্কে পূর্ণ আলোচনা করা হবে। তো আসলে আমার ক্লাস নেওয়ার কথা ছিল 1 ঘন্টা, তো আমি একটু সকলেই ব্যস্ত, আমিও একটু ব্যস্ত। আমার একটা কল এসেছে হঠাৎ করে, সেই কল অনুসারে আমাকে একটু বেরো হতে হবে একটা কনসালটেন্সির জন্য। তো আমি যতটুকু চেষ্টা করলাম আপনাদের বোঝানোর জন্য, আপনারা কতটুকু উপকার হলেন, যদি আপনাদের কোনো উপকারে আসে বা আপনাদের যদি কোনো ধরনের সহযোগিতায় লাগে, তাহলে আশা করি যে আপনার কর্মবাড়ি সেটি কার্যকর। কেমন লেগেছে আপনাদের এই ছোট একটু বিষয়, যেটা আমি বোঝানোর জন্য আপনাদের এই লাইভ সেশনের আয়োজন করেছিলাম? আপনাদের ভিতর থেকে যদি কেউ বলতেন যে কেমন লেগেছে আপনাদের এই ক্লাসটি, ছোট একটি বিষয়।
আর আপনারা বুঝতে পেরেছেন কিনা যে কখন আমাকে ভিডিএস করতে হবে, কখন আমাকে টিডিএস করতে হবে? স্যার বুঝতে পারছি। স্যার এটার একটা যে ভিডিও দিয়ে দিয়েন। আচ্ছা, হ্যাঁ, এই ক্লাসের রেকর্ডিং পেয়েছি। প্লাস হচ্ছে আমাদের যে এসিবিটি গ্রুপ আছে, এসিবিটি ফেসবুকে আমাদের ফেসবুক গ্রুপ আছে এসিবিটি ক্যারিয়ার ট্রেনিং একাডেমি। এখানে দেখেন লাইভ চলছে, আপনারা কিন্তু লাইভে আছেন, আপনারা আমি সহ সকলেই কিন্তু লাইভে আমাদের এই ক্লাসটি চলছে। আপনারা এসিবিটি ক্যারিয়ার ট্রেনিং একাডেমির যে ফেসবুক গ্রুপ আছে এখানে এই ধরনের ক্লাস চলছে। এছাড়াও আপনারা ছাড়াও আমি ছোট ছোট করে ভিডিও দেব একটি নির্ধারিত বিষয়ের উপরে। আপনাদের যে বিষয় জানার থাকে আপনারা অবশ্যই সেই বিষয়ের উপরে আমাকে নক করবেন বা আমাকে লিখে পাঠাবেন যে স্যার এই বিষয় নিয়ে একটু কথা বলেন। আমি আশা করি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আইনের কি বলা আছে এবং আমরা যে কাজগুলো করতেছি কিভাবে করতে হবে এ বিষয়ে আমি ছোট ছোট ভিডিও আপনাদেরকে সার্ভ করব। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফেসবুকের যে গ্রুপটি আছে, আপনারা যারা লাইক করেননি বা এখন পর্যন্ত জয়েন্ট হননি আমাদের গ্রুপটিতে, ফেসবুক গ্রুপে, সেই গ্রুপে জয়েন্ট হয়ে নিন। আমি একটু আপনাদেরকে সেই গ্রুপটি শেয়ার করে দিব। আশা করি সকলেই এই গ্রুপের মাধ্যমে যদি যোগদান করে তাহলে আমাদের কন্টিনিউয়াসলি প্রসেস অনুসারে বিভিন্ন রকমের টিপস এবং বিভিন্ন রকমের প্রশ্নের সমাধান পেয়ে যাবে ভিডিও সহ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে পাঠান আমাদের এই ফেসবুক গ্রুপে, যে গ্রুপে আপনারা লিখতে পারবেন সেই গ্রুপে লিখেন। আমরা চেষ্টা করি সেই বিষয়ের উপরে আপনাদের সহজ করে একটি ভিডিও তৈরি করে আপনাদের দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করি।